আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারহানা মাহবুব। পাবলিক টাইমসের আজকের এই স্বাস্থ্য বিষয়ক আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা। আমাদের সাথে আছেন প্রখ্যাত গাইনোকোলজিস্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন এবং ইনফার্টিলিটি নিয়ে যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, ডক্টর হাসনা হোসেন আখি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ম্যাম, আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আসলে সচরাচর সবাই খুব জানতে চায় এবং এই বিষয়টা নিয়ে অনেক বেশি আপনারা প্রতিনিয়ত রোগী দেখছেন। তো প্রথমত আমরা আসলে কিছু বেসিক যে প্রশ্নগুলো সবাই জানতে চায় যে বন্ধ্যাত্বটা কি এবং প্রাইমারি অথবা সেকেন্ডারি বন্ধ্যাত্বের যে পার্থক্যগুলো, এগুলো নিয়ে যদি ম্যাম একটু বলতেন আমাদের। আচ্ছা, বন্ধ্যাত্ব বলতে আমরা তখনই বুঝবো যখন একজন দম্পতি দীর্ঘ 2 বছর একসাথে মেলামেশা করে থাকার পরও যখন বাচ্চা কনসেপ্ট করতে ব্যর্থ হয়। আর বয়স যদি 30-এর উপরে হয় তখন সে সময়টাকে আমরা আরেকটু কমিয়ে এনেছি, অর্থাৎ 1 বছর যখন একজন দম্পতি যুগল কোনো ধরনের পদ্ধতি বা কন্ট্রাসেপটিভ ছাড়া একসাথে সহবাস করার পরও বাচ্চা তৈরি হয় না বা বাচ্চা উৎপন্ন হয় না, তখন ওই কাপলকে বা দম্পতিকে আমরা বন্ধ্যাত্ব কাপল বা বন্ধ্যাত্ব রোগী বলে আমরা অভিহিত করব। তো এই বন্ধ্যাত্বটা 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি সাবফার্টিলিটি আর একটা হচ্ছে সেকেন্ডারি সাবফার্টিলিটি। তো প্রাইমারি সাবফার্টিলিটি বলতে আমরা ওই রোগীদেরই বুঝবো যাদের কখনোই কোনো দিনই কোনো বাচ্চা গর্ভে আসে নাই। হ্যাঁ, সেটা একটু পিকো না, সেটা অ্যাবর্শনও হয়নি বা মোলারও না, কোনো ধরনের কোনো প্রেগনেন্সি তাদের কখনোই হয়নি, এটাকে আমরা বলবো প্রাইমারি সাবফার্টিলিটি। আর সেকেন্ডারি সাবফার্টিলিটি বলতে আমরা বুঝবো সেই রোগীদের যাদের একটা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, অথবা কোনো না কোনো সময় কোনো বাচ্চা গর্ভে সঞ্চার হয়েছিল, সেটা টিউবে হতে পারে, মোলার হতে পারে, বা অ্যাবর্শন হয়ে গেছে, বা আইউডি ছিল, স্টিল বার্ড ছিল, পেটের মধ্যে মারা গেছে, এই টাইপের যে যাই হোক, মানে ওনার বাচ্চা গর্ভে সঞ্চার হয়েছিল, এখন উনি আবার একবার বাচ্চা চাচ্ছেন, এইগুলোকে বলবো আমরা সেকেন্ডারি সাবফার্টিলিটি। আবার আরো দুভাবে ভাগ করি, যেমন পুরুষ বন্ধ্যাত্ব, মহিলা বন্ধ্যাত্ব, আবার দুইজনের অবদানও রয়েছে, এভাবেও আমরা আবার বন্ধ্যাত্ব রোগীদেরকে ভাগ করে থাকি। জি, আচ্ছা, এখন ম্যাম আমরা যেটা জানতে চাচ্ছি পরবর্তী যে পুরুষ এবং নারীর যে বন্ধ্যাত্ব, এটার প্রধান কারণগুলো কি কি হতে পারে? আচ্ছা, পুরুষ বন্ধ্যাত্ব আর মহিলা বন্ধ্যাত্ব, মহিলাদের দিয়ে আমরা আগে শুরু করি। মহিলা বন্ধ্যাত্বের সবচেয়ে যেটা কমন কারণ আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ওভুলেশন ডিসঅর্ডার, অর্থাৎ ডিম্বস্ফোটনে সমস্যা। সেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্যই আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি। আমরা মোটামুটি যারা মেডিকেল সায়েন্স নিয়ে একটু কাজ করছি সবাই জানি যে পিসিওএস সারা বিশ্বে, আমি শুধু বাংলাদেশ বলবো না, সারা বিশ্বে একটা এপিডেমিক আকারে ধারণ করেছে, এবং মানে অতিমারি যেটাকে আমরা বলি অতিমারি ধারণ করেছে। এটার জন্য দায়ী হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের ক্লাইমেট চেঞ্জ এবং লাইফস্টাইল দুটোই একটা বড় ভূমিকা রাখছে। তো ওভুলেশন সমস্যার জন্য যে রোগীরা পায় তার সিংহভাগই হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট, সাথে রয়েছে থাইরয়েড ডিসঅর্ডার, টেস্টোস্টেরন হরমোন, প্রোল্যাকটিন হরমোন, ওভারওয়েট, ডায়াবেটিস, আন্ডারওয়েট, স্ট্রেসফুল লাইফ, এগুলো সবই ওভুলেশন ডিসঅর্ডার বা ডিম্বস্ফোটনে পরিপন্থী। আর দ্বিতীয় যে কারণটা পাই সেটা হচ্ছে টিউবাল ব্লক বা টিউবাল প্রবলেম। এই পেশেন্টগুলো আমরা ইদানিংকালে অনেক পাচ্ছি, কারণ এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড যে ডিজিজটা, সেটা আবার টিউবাল ব্লকেজে অনেক বড় একটা ভূমিকা রাখে। এবং আমাদের তো এখন প্রচুর মাইগ্রেশন হচ্ছে, ছেলেরা দেশে বিদেশে কাজ করছে, তো তারা দেশে বিদেশে কাজ করার দরুন তাদের হয়তো মাল্টিপল সেক্সুয়াল পার্টনার তৈরি হচ্ছে, এবং পরবর্তীতে তারা যখন তাদের ওয়াইফের সাথে মেলামেশা করছে, স্টাডি তো আমরা জানি সেক্সুয়ালি ট্রান্সমিটেড, তার ওয়াইফের মধ্যেও সঞ্চার হচ্ছে এবং তার টিউবটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এটার সাথে আরেকটা টিউব ক্ষতিগ্রস্ত হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে গর্ভপাত, আনসেফ অ্যাবর্শন যেটাকে আমরা বলি। এমএম কিট নামে একটা ওষুধ আমাদের বাজারে আসছে, এটা আসার পর থেকে, এটা আসার আগেও গর্ভপাত ছিল,
তো এটা আসার পরে তো এখন গর্ভপাতটা আমাদের মানে বলতে গেলে এটা আমাদের মুড়ি মুড়কি খাওয়ার মতো হয়ে গেছে, এসবগুলো এখন মুড়ির মতো ইউজ হচ্ছে আর কি। জি তো এমারজেন্সি বা এই মানে আনসেফ অ্যাবর্শন, ইমেম কিট খাওয়া, এগুলো প্রত্যেকটাই কিন্তু টিউবাল ব্লকেজের অন্যতম একটা কারণ। তো এটার কারণে আমরা এখন টিউবাল ব্লকের অনেক পেশেন্ট পাচ্ছি। দেখা যায় যে টিউব ঠিক মতো কাজ করছে না, ফাংশনিং না, টিউব ব্লক, ইউট্রাইন অ্যাডহেশন, সাইনেশিয়া, অনেক পেশেন্ট পাওয়া যাচ্ছে। এখন ৩ নম্বর কারণ আসা যাক হচ্ছে ইউট্রাইন ফ্যাক্টর, মানে বাচ্চা যে ঘরটায় বসবে বা তৈরি হবে সেটাকে আমরা বলি জরায়ু। সে জরায়ুর যদি এনভায়রনমেন্টটা ঠিক না থাকে সেক্ষেত্রেও অনেক ধরনের সমস্যা তৈরি হয়। যেমন বাচ্চার ঘরে যদি ফাইব্রয়েড বা টিউমার থাকে, বাচ্চার ঘরে এডিনোমায়োসিস নামে একটা রোগ হয়, খুবই খারাপ জি অসুখ, এডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, এই রোগগুলো যদি তৈরি হয় তখন বাচ্চা বসতে চায় না। এবং আমাদের বন্ধ্যাত্বের আরেকটা বড় কারণ কিন্তু এডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস। আই থিঙ্ক পিসিওএস এর পরেই এটার অবস্থান। আবার জন্মগতভাবেও অনেক জরায়ু আমরা পাই হচ্ছে ত্রুটিযুক্ত, যেমন সেপ্টেড ইউট্রাস থাকে, বাইকর্নেট ইউট্রাস থাকে। অনেকে স্মল ইউট্রাসের পেশেন্ট আমরা ইদানিং পাচ্ছি যে জরায়ু আকৃতিগতভাবেই ছোট, বাচ্চা ধারণে অসক্ষম। আবার অনেকের সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি থাকে, অর্থাৎ জরায়ুর যে মুখটা সেটা ঢিলা থাকে, বাচ্চা ধরে রাখার ক্যাপাসিটি থাকে না, এর জন্য রিকারেন্ট প্রেগনেন্সি লস, বারে বারে বাচ্চা পড়ে যায়। এই ধরনের পেশেন্ট আমরা একটু আগে আমি একটা ডিএনসি করে আসছি, এটারও দুইটা বাচ্চার প্রেগনেন্সি লস, রিকারেন্ট প্রেগনেন্সি লস। আমাদেরই হেলথ ওয়ার্কার মির্জাগঞ্জ থেকে এসছে। তো এই হলো অবস্থা, এগুলো সবই আমাদের দিনে দিনে বাড়ছে। এগুলো মহিলা বন্ধ্যাত্বের মেইন কারণগুলো। এছাড়াও মহিলা বন্ধ্যাত্বের ক্ষেত্রে কিছু ইমিউনোলজিক ফ্যাক্টরও কাজ করে, যেমন লুপাস, অ্যান্টিকগুলেন্ট, এসিলি, এগুলো খুব বড় ধরনের একটা ভূমিকা পালন করে। ডায়াবেটিস, প্রেশার, জিনগত ত্রুটি, ক্রোমোজোমাল ত্রুটি, এগুলো তো আছেই। আর ছেলেদের ক্ষেত্রে যে কারণগুলো আমরা সবচেয়ে বেশি পাই, সিমেনের প্রবলেমটাই আমরা খুব বেশি পাই। সিমেনের ৩ ধরনের সমস্যা আমরা পাই। একটা হচ্ছে স্পার্মের কাউন্ট কম, আরেকটা হচ্ছে মরফোলজি খারাপ, আর একটা হচ্ছে মোটিলিটি খারাপ। এই তিনটাই আমরা পাই। তবে সবচেয়ে বেশি পাই আমাদের দেশে মোটিলিটিটাই আমরা বেশি, মোটিলিটি ডিসঅর্ডারটাই আমরা বেশি পাই। এবং বিশেষ করে যে প্রবাসী ভাইয়েরা আছে যারা মিডল ইস্টে থাকে, এদের মধ্যে মানে ফ্যাক্টর অ্যাবনর্মালিটি আমরা অনেক পাচ্ছি। গরমের দেশ, হ্যাঁ, ওখানে কাজ করতে গিয়ে তাদের হয়তো এনভায়রনমেন্টের সাথে তারা কোপ আপ করতে পারে না। হ্যাঁ, তার পারে না, এবং তাদের যে টেস্টিকুলার ড্যামেজ হচ্ছে। এবং মিডল ইস্ট থেকে আমি যেগুলো পেশেন্ট, মানে আমি তো ফ্রাইডেতে আমার শ্বশুর বাড়ি ব্রাহ্মণবাড়ি, ওখানে আমি একটা ইনফার্টিলিটি ক্যাম্প করি, এবং মিডল ইস্টের পেশেন্ট গুলাই মানে প্রবাসী রোগীগুলাই আমি বেশি দেখি ওখানে। এবং প্রতিটা সেমেন অ্যানালাইসিস করার পরে আমার দেখা যায় যে হয় অলিগো না হলে এবং তারা ২-৩ মাসের জন্য আসছে। আসলে ২-৩ মাসের জন্য তাদের লাইফস্টাইল কারেকশন করে নতুন করে স্পার্ম তৈরি করা ইটস চ্যালেঞ্জ বাট ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ অ্যাটলিস্ট ৩ মাস লাগে যে স্পার্মটা থাকে সেটা সরে যেতে, তারপর নতুন স্পার্ম তৈরি হতে আরো ৩ মাস। তুমি ট্রিটমেন্ট নিতে হয় আমাদের ৬ মাস থেকে ১ বছর। কিন্তু ৬ মাস থেকে ১ বছর তো ওরা ছুটি নিয়ে থাকতেও পারে না, ওদের তো কাজকর্ম সব, দুবাইতে টাকা পয়সার বিষয়, খুবই চ্যালেঞ্জিং। খুবই চ্যালেঞ্জিং। তাদের জন্য অপশন থাকে একটা আইভিএফ, সেটাও তারা অ্যাডপ্ট করতে পারে না, কারণ আইভিএফ এর খরচ ৩,৫০,০০০ থেকে ৪,০০,০০০। তারপরে কিছু পেশেন্ট, হ্যাঁ, কিছু পেশেন্ট, যে যেমন কয়েকদিন আগে একটা পেশেন্ট আইওআই করেছে, দুবাইতে থাকে। তো ৩ মাসের ওষুধ নিয়ে ও ওয়াইফ সহই দুবাই গিয়েছে। তারপর বলছে, ম্যাডাম ৩ মাসের জন্য যাচ্ছি, যদি না হয় ঈদের পরে ফিরে এসে আইভিএফ করবো। তো এখন ওরা ওই যে রুটি রুজি প্লাস এই সবকিছুর সাথে ব্যালেন্স করতে গিয়ে কোপ আপ করতে পারে না। ওদের রুটি রুজি ওখানে খুব যে অনেক যে মানে আর্নিং করে তাও তো না, ম্যাক্সিমাম কনস্ট্রাকশন ফ্যাক্টরি বা কুক এই ধরনের কাজই করে। এবং তাদের আইভিএফ করার ক্যাপাসিটিও নেই, আবার হচ্ছে লাইফস্টাইল যে চেঞ্জ করবে বাংলাদেশে থেকে ১-২ বছর, সেটাও তারা পাচ্ছে না। আসলে তারা পাচ্ছে না। হ্যাঁ, সেটাও পাচ্ছে না। এগুলো নিয়ে চলছে আর কি। আর মরফোলজির যে প্রবলেমটা, এটা খুবই খারাপ। মানে এটা পেলে আমরা আসলে মরফোলজি যদি দেখি যে রোগীদের মানে সিমেনে, আমি তো অনেক সময় ম্যাক্সিমাম আইওআই পেশেন্টের বা সিমেন অ্যানালিসিসটা আমাদের এমব্রায়োলজিস্ট দেখার পরও আমি আবার নিজে অনেক সময় চেক করি, যেগুলো ডিসিশন নেওয়ার থাকে। তো মরফোলজির ঝামেলাগুলো যদি থাকে, ধরেন হেড, নেক বা লেগ পিসে যে প্রবলেমগুলো যদি, টেল পিসে যদি থাকে, সেক্ষেত্রে আসলে কিন্তু মানে ন্যাচারাল কনসেপ্ট করার পসিবিলিটি খুবই কম। মরফোলজি সাধারণত কারেকশন হয় না। তো এটা রোগীদের আমাদের আসলে বোঝানো খুব মুশকিল, বা রোগীরা তো দেখা যায় ১০-১২টা ডক্টর পার হয়ে আমাদের কাছে আসে, বিশেষ করে কেমিস্ট পার হয়ে আসে অনেক। তো কেমিস্টরা তো যে
কিছু ওষুধ বিক্রি করার জন্য বলে এগুলো খাওয়ানি করেন, বা অনেক জিপি ডক্টর বা স্কিনের স্পেশালিস্ট হয়ে আসে, অনেক সময় স্কিন ভিডির স্পেশালিস্ট হয়ে আসে, তারাও যে দেখতে নানান ধরনের ওষুধ বিক্রি, ভিটামিন ই ক্যাপসুল এগুলো খেতে টেতে দেয়, মানে নানান পথ। আমরা যতই বোঝাই যে আপনার যেহেতু মরফোলজি জনিত সমস্যা, সেক্ষেত্রে খুব একটা বেশি কারেকশন হওয়ার চান্স নেই এখানে। এবং মরফোলজি প্রবলেমগুলো কিন্তু আইওয়াই তো খুব একটা বেশি ভালো রেজাল্ট আসে না। রেজাল্ট আসবে না। হ্যাঁ, হ্যাঁ, আইওয়াই রেজাল্ট ভালো আসতে হলেও মানে কাউন্ট এবং মোটিলিটি প্রবলেম গুলো তাও আইওয়াই 2-3 বার করলে আমাদের খুব ভালো সাকসেস রেট আসে। উত্তরা ফার্টিলিটি আলহামদুলিল্লাহ আমাদের ল্যাবটার এখন পর্যন্ত আমরা কোয়ালিটিটা মেনটেন করতে পেরেছি। আমাদের আইওয়াই সাকসেস রেটও আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু মরফোলজি প্রবলেমটা কিন্তু ডিফিকাল্ট, এটা কিন্তু খুব একটা বেশি, এটা আইভিএফই লাগে, এক্সি লাগে, আইভিএফ হ্যাঁ এক্সিটাই লাগে। তো এটা হলো ছেলেদের এই 3টা সমস্যা। আরেকটা হচ্ছে ছেলেদের আমরা আরেকটা যেটা প্রবলেম পাই, পায়োস্পার্মিয়া, প্রচুর ইনফেকশন পাচ্ছি, বিশেষ করে এই বিদেশি ভাইদের স্পার্মে পাস সেল, প্রচন্ড ক্লাম্পিং পাস সেল এগুলো থাকতেছে। তো এগুলোও যে পাস সেল তো অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং তাকে স্টেডি প্রিভেনশনের যে পথগুলা কন্ট্যাক্ট ট্রেসিং সেগুলো করতে হবে। এটা একটা বিষয়। আর ডায়াবেটিস, কিছু পেশেন্টের এখন ডায়াবেটিস পাচ্ছি আমরা, ব্লাড সুগার, থাইরয়েড ডিসঅর্ডার, প্রোলাক্টিন এগুলাও আছে। আবার অনেক পেশেন্টের আমরা পাই ভেরিকোসিল, হান্টা অপারেশন, হ্যাঁ এগুলার জন্য বন্ধ্যাত্ব তৈরি হচ্ছে, এরকম পেশেন্টও আমরা পাচ্ছি। আর ক্রোমোজোমাল কিছু তো আছে, আনডিসেন্ডেড টেস্টিস, ডাউনস, ক্লিনফিল্টার, এগুলা তো মোটামুটি মোটা দাগে এগুলাই হচ্ছে আমাদের পুরুষ এবং নারী বন্ধ্যাত্বের যে কারণগুলা। আচ্ছা ম্যাডাম, আমি যেটা জানতে চাচ্ছি পরবর্তীতে, বন্ধ্যাত্ব নির্ণয়ে এখন আমরা যে আধুনিক যে পদ্ধতিগুলো আমরা এখন ব্যবহার করছি, এই বিষয়টা যদি একটু বলতেন। আধুনিক অনেক প্রযুক্তি চলে আসছে, অনেক প্রযুক্তি। ধরেন সিমেন অ্যানালাইসিস দিয়ে যদি আমি শুরু করি, সিমেন অ্যানালাইসিস কিন্তু এখন আমরা কম্পিউটার অ্যাসিস্টেড করি। এখন আর আগের মতো যে স্লাইডে নেব, মাইক্রোস্কোপে দেখব, গুনবো, হ্যাঁ মানে এই ঝামেলা ঝুট ঝামেলা এখন আর নাই। এখন কম্পিউটার অ্যাসিস্টেডে যেটা কাজ হয়, সেটাতে শুধু তুমি স্যাম্পলটা নিবা, স্যাম্পলটা একটা ছোট কেসের মতো আছে, ওখানে আমরা দিয়ে মেশে দিয়ে দিই, সফটওয়্যারে দিয়ে দিই, প্রিন্টেড সিমেন অ্যানালাইসিস রিপোর্ট চলে আসবে, একদম প্রিন্ট করা এবং প্রিন্ট করা উইথ গ্রাফস, হ্যাঁ গ্রাফ সহ চলে আসে। যে আপনার মানে গ্রাফ, মানে গ্রাফটা হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপিক গ্রাফ, গ্রাফে দিয়ে দেবে যে আপনার ওই স্পার্মের চেহারাগুলো দিয়ে দেবে, মোটিলিটি গুলো অবস্থা দিয়ে দেবে, কত কাউন্ট তোমার টোটাল কাউন্ট কত, কতটা স্লো প্রোগ্রেসিভ, কতটা র্যাপিড প্রোগ্রেসিভ, কতটা ইমমর্টাল, মরফোলজি কি অবস্থা, সবকিছু দিয়ে দিবে। এবং অনেক মানে অনেক অনেক সফটওয়্যার বা অনেক ডিভাইসে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্টটা পর্যন্ত করে দিয়ে দিচ্ছে। মানে এগুলো এআই রিলেটেড, এআই জেনারেটেড। জি, এখন তো এআই তো মানে আমাদের আইভিএফ এ এআই তো একটা বড় অংশ জুড়ে আছে। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিরা কিন্তু অলরেডি এমব্রায়োলজির মানে এমব্রায়ো গ্রেডিংটাও কিন্তু ওরা এআই দিয়ে করছে, আর আমরা হয়তো অতদূর যেতে পারি নাই, ইনশাল্লাহ আরো মানে আমরা যাব। তারপর তো টিভিএস একটা বড় মানে আল্ট্রাসাউন্ডের টিভিএসটা তো একটা বড় ভূমিকা রাখছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে। হ্যাঁ, তারপর সেখানে টিভিএসটা বড় একটা, টিভিএস মেশিনটা একটা বিশাল ভূমিকা রাখছে, এটা বড় একটা ভূমিকা রাখছে। সাথে ল্যাপারোস্কোপি, হিস্টোস্কোপির যে যন্ত্রপাতিগুলো এসছে, সেগুলো আমাদের রোগ নির্ণয়ে ব্লাস্ট রোগ মানে সারাতেও খুব ভালো একটা ভূমিকা পালন করছে। হিস্টোস্কোপির মধ্যে আবার অনেক ধরনের, যে আগে আমরা অনেক আগে কি করতো, বাচ্চা কাচ্চা না হলে একটা ডিএনসি করে দিত, বলতো দেখি ডিএনসি করে তোমার রাস্তাটা ক্লিয়ার করে। বাট এখন কিন্তু সেই ব্লাইন্ডটা নাই। আমরা এখন জরায়ুর মধ্যে, জরায়ু একটা ছোট্ট একটা অর্গান, সেটার মধ্যে কি প্রবলেম সেটাও কিন্তু আমরা ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছি। শুধু যে দেখতে পারতেছি তা না, এই ছোট্ট একটা অর্গানের মধ্যে যদি কোনো টিউমার বা কোনো প্রবলেম থাকে, সেটা আমরা কেটে অপারেশন করে নিয়ে আসতে পারছি। যেমন সাবমিউকোসাল ফাইব্রয়েডের কিন্তু আগে কোনো ফিউচারই ছিল না। সাবমিউকোস মানে জরায়ুর মধ্যে যদি টিউমার থাকে, এখন সেটাও কেটেও বাচ্চা থলিতে মানে বাচ্চার ধারণ করা সম্ভব। এবং বাচ্চার ঘরটা যদি আমি পরিষ্কারভাবে না দেখতে পারি, তাহলে বাচ্চা ওইখানে গ্রো করবে কিনা ওটা কিন্তু আমাদের জন্য অন্ধকারের মধ্যে থাকতে হয়। হিস্টোস্কোপিতে এখন খুব ভালো ভালো টেকনোলজি চলে আসছে, যেমন বায়োপোলার দিয়ে করা যাচ্ছে। তারপর বিগিডি শেভার নামে একটা, সেটা আবার ইলেকট্রিকে চলে না, বিগিডি শেভারটা হচ্ছে মেকানিক্যালি ফোর্সে চলে, যাতে ওইটার ইনজুরিটা কম হয়। এরপর আইভিএফ তো একটা হচ্ছে রূপকথার গল্পের মতো, আমি বলবো যে এটা একটা রূপকথার গল্পের মতো।
জি, কেউ তাকে চিন্তাও করতে পারতো না যে তার নিজের বাচ্চা জ্বরের বাইরে তৈরি হবে। তো জি, এখন তো ডিমটা আমরা পেট থেকে বের করে নিয়ে আসতেছি, হাজবেন্ডের ফর্মটা নিচ্ছি, বাচ্চাটা আমরা ল্যাবে তৈরি করছি, 5 দিনের বাচ্চাটা আমরা আবার জরায়ুতে দিয়ে দিচ্ছি। এটা রূপকথার গল্পের মতো। আবার ধরো তোমার এখন বাচ্চা নিতে ইচ্ছা করছে না, তুমি 5 বছর পিএইচডি করবা, তুমি চাইলে তোমার ডিমগুলো ফ্রিজ করে রাখতে পারছো। তোমার 5 বছর পরে যখন ইচ্ছে করবে যে আমি বাচ্চা নিব, ওই ডিমটা জি। দিয়ে কিন্তু তুমি বাচ্চা তৈরি করে বাট বাচ্চা নিতে পারতেছো। তো এটা বয়সটা এখন একটা কোনো ফ্যাক্টর হচ্ছে না। আগে যে মেয়েদের একটা বলা হতো যে হ্যাঁ, 30-এর একটা পর বিষয় ছিল যাদের একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড তাদের ক্ষেত্রেও মনে হয় এই মা বিষয়টা। হতে পারবা না, হ্যাঁ এই করতে পারবে না, সেটাও কিন্তু সেই জি, মানে নাম্বারটাকেও কিন্তু প্রযুক্তির আমরা আলোতে সেই নাম্বারটাকেও আমরা মানে না করে ফেলেছি। তো জি, অনেক বড় বড় তারকা আছে যারা কিন্তু আমরা ফ্রিজিং বা এগ ফ্রিজিং জি, এর জি। মাধ্যমে পরে মা হয়েছে। হ্যাঁ, আমাদের বেশি দূর যেতে হয় না, আমাদের পাশে যে বলিউড কান্ট্রিজ, পার্শ্ববর্তী দেশ। জি, জি, হ্যাঁ রেখতা কাপুর, ওর কিন্তু বাচ্চাগুলা ফ্রিজিং এর বাচ্চা। জি, 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 এরপর হ্যাঁ, তারপর অনেক অনেক পেশেন্ট আমরা এরকম আছে আমাদের যেগুলো ফ্রিজিং এর বাচ্চা এবং খুব ভালোভাবে হচ্ছে। আবার যেগুলো এন্ডোমেট্রিওসিস পেশেন্ট তারাও চাইলে ফ্রিজ করে রাখতে পারে। তো সোশ্যালিক ফ্রিজিং তো এখন দুনিয়াতে খুব প্রচলিত, বিশেষ করে যারা তারকা জি। স্টার, যারা স্টার স্টার, হ্যাঁ যারা স্টার এবং যারা সায়েন্টিস্ট, যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড, তারা কিন্তু যেহেতু মাও একটা মেয়ে কিন্তু তার মানে জীবনের মানে মূল্যটা বুঝে যখন মা হয়, মা মা হয়। হওয়ার মধ্যে জি। হ্যাঁ, কিন্তু সেটাও কেউ মিস করতে চায় না। আবার তার জার্নি মানে ক্যারিয়ারের জায়গাটাতেও ঠিক রাখতে জার্নিটাও চাও। তার জি, পছন্দ, হ্যাঁ সেটাও হবে। তো দুটাকে কম্বিনেশন করার জন্য তো সায়েন্স খুব অনেক টেকনোলজি, মানে যেটা জাদুকরী টেকনোলজি নিয়ে আসছে, জি, প্রযুক্তি এতটা এগিয়ে আছে। তো এই হচ্ছে মানে আমাদের প্রযুক্তি। আবার স্টিম সেল নামে একটা আমাদের নতুন প্রযুক্তি জেনারেটিভ মেডিটেশন আসছে, সেটা পিআরপি স্টিম সেল। এগুলো হচ্ছে নিজের কোষ থেকে নিজের কোষ তৈরি করা। যে মেয়ের ডিম কমে গেছে 35-এর পর, ডিম আমার কমে গেছে, আমার ডিমের কোয়ালিটি ভালো নাই, ভালো না। আমরা জানি সবাই 30-এর পরে কি কোয়ালিটি খারাপ হয়ে গেলে ওই বাচ্চা অটিস্টিক হয়, বুদ্ধি জি, কম হয়, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মেন্টাল রিটার্ডেশন থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ, তো আমার চাইলে আমি স্টেম সেল নিয়ে আমি নতুন কোষ তৈরি করতে পারবো, নতুন সেল তৈরি করতে পারবো। সে প্রযুক্তিটাও কিন্তু মানুষের হাতে চলে এসছে এবং অনেক এখন স্টেম সেল কিন্তু রিজেনারেটিভ মেডিসিন প্লাস স্টেম সেল কিন্তু এখন একটা বড় অংশ আমাদের চিকিৎসা বিজ্ঞানে নিয়ে নিয়েছে। এবং বিশেষ করে এই মানে রিপ্রোডাক্টিভ মেডিসিনে, তো এবং এই যে এমব্রায়ো গ্রেডিং করা এই করা সেগুলোও কিন্তু এখন ইক্সি মেশিনটা যে আমাদের আবিষ্কার হলো, আগে কিন্তু প্রথমে ইক্সি ছিল না। ইক্সিতে তো একদম আমরা হাতে হাতে করে দিচ্ছি, মানে একটা স্পার্ম নিচ্ছি, একটা ওভাম নিচ্ছি, নিজে হাতে ফার্টিলাইজেশন করে দিচ্ছি। ইক্সি মেশিনটা আবিষ্কারের পরে মানে আমাদের মানুষের হাতে চলে আসছে ফার্টিলাইজেশন। তো এগুলো তো আমাদের বিজ্ঞানের আশীর্বাদ, প্রযুক্তির আমাদের জন্য অনেক দুয়ার সহজ করে দিয়েছে জীবন। তো এই আর কি। আর তো আমাদের ওই মানে আমাদের আমার আমার যেটা মানে আহ্বান বা টেক হোম মেসেজ বলে যে প্রযুক্তিগুলো আমরা গেইন করতে পেরেছি, সেটা সুবিধাটা যেন আমরা সবাই নিতে শিখি। নিতে শিখি। হ্যাঁ, সবাই যেন নিতে ম্যাডাম শিখি। আমার পার্সোনালি একটা প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হলো যে এই যে আপনি যে এখন আধুনিক প্রযুক্তিগুলোর কথা বললেন, তো এই ইনফার্টিলিটি সেক্টরটাতে আমি নিজে যেটা দেখেছি মানে আমার আশেপাশের আত্মীয়স্বজন বা অনেক পেশেন্টসদেরকে দেখেছি যে আগে মনে হয় খুব একটা ট্রেন্ড বা একটা প্রচলন ছিল যে এটা কোনো ইনফার্টিলিটির ইস্যু হলেই তারা হচ্ছে ভারতে বা ইন্ডিয়াতে হচ্ছে পার্শ্ববর্তী দেশে ডক্টর দেখাতে চলে যেত। এখন যেহেতু বাংলাদেশে আপনারা যারা এই ইনফার্টিলিটি নিয়ে কাজ করছেন এবং অনেক বেশি এই সেক্টরটাতে অনেক আধুনিক প্রযুক্তি এসেছে, সো এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু কিছু বলেন। আমার এটা পার্সোনাল আর কি কোয়ারি আপনার প্রতি। এখনো ইন্ডিয়া যায়, এখন ইন্ডিয়া কারণ ইন্ডিয়া সেই জায়গাটায় বুঝতে পেরেছে। আমি ইন্ডিয়ার দোষ দিয়ে তো আসলে দোষ আমি দিব না। তারা এই টেকনোলজি গুলোকে এত মানে এত তারা লপ্ত করতে পেরেছে এবং ইউজ করেছে। হ্যাঁ, ইন্ডিয়ান হেলথ সায়েন্স বাংলাদেশ চেয়ে অবশ্যই আগানো হবে, ওরা স্বাধীন আগে হয়েছে, অবশ্যই তারা আগানো হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি যেটা বলবো যে ওরা মার্কেটিং পলিসি, প্রফেশনালিজম, ওদের যে প্রফেশনালিজম, প্রফেশনালিজম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং পলিসি প্লাস হচ্ছে পেশেন্টের সাথে ওদের যে কাউন্সিলিংটা, জি, জি। এটা এটা মনে হয় সবাই বলে কম বেশি যারা ইন্ডিয়া থেকে ডক্টর দেখিয়ে আসে। যে কাউন্সিলিং এবং তাদের ডেডিকেশন, তারা যাদের যে ডেডিকেশন, এটা তো অবশ্যই তাদের জন্য প্লাস পয়েন্ট। তবে কিছু মাইনাস পয়েন্টও তাদের আছে, যেমন তাদের দেশে যেমন ডোনার একটাকে হালাল করে দিয়েছে, ডোনার স্পার্মটাকে হালাল করে দিয়েছে, যেটা আমরা ওয়াও! আমাদের দেশে কখনোই পারবো না।
সেরোগেসিটাকে হালাল করে দিয়েছে। এই জন্য কিন্তু তারা খুব ভালো সাকসেস রেট দেখাতে পারছে, এবং এই কারণে তারা রুগীও টানতে পারতেছে বেশি। আচ্ছা আচ্ছা। কারণ মানুষ তো দিন শেষে সফলতাই চাবে, দিন শেষে জি, সফলতাই চাবে না। 35 বা 40-এর পর একটা মায়ের ডিম কমে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার দেশে কিন্তু আমি চাইলেও ওর বোনের কাছ থেকে আমি ডিম নিয়ে ওকে বাচ্চা দিতে পারবো না। না, হ্যাঁ, তো কিন্তু ইন্ডিয়াতে ওটাকে আইন করে সিদ্ধ করে দিয়েছে। লিগাল করা হয়েছে। হ্যাঁ, এথিক্যাল করা হয়েছে। বা অনেক পেশেন্ট বলে যে আমার ভাইয়ের স্পার্ম নিয়ে আমাকে একটা বাচ্চা তৈরি করে দেন। মানে ওনার বংশেরই তো থাকলো এটা। যদিও এটা ইসলামে নাজায়েজ। ইসলামে তো এটা কোনোভাবেই বিবাহ বহির্ভূত ভাবে সম্ভব না। কিন্তু তারা এটাকে জায়েজ করেছে, ইথিক্যাল করেছে, এবং এটাকে তারা বাণিজ্যিক রূপ দিয়েছে, কমার্শিয়ালাইজ করেছে, প্রফেশনালিজম করেছে। এজন্য তারা পেশেন্ট, এবং এটা একটা বড় একটা ইন্ডাস্ট্রি হিসেবে তাদের দাঁড় করেছে। তাদের ইনফার্টিলিটি আইভিএফ ট্রিটমেন্টটা তারা একটা বড় ইন্ডাস্ট্রি। তারা যে শুধু বাংলাদেশের পেশেন্ট পাচ্ছে তা না, তারা কিন্তু আফ্রিকা, মিডল ইস্টের, এবং শুধু তাই না, ইউরোপের অনেক কান্ট্রির রোগী আইভিএফ ইন্ডিয়াতে করে। ইউকের একটা বড় পেশেন্ট পুল তাদের, কারণ ইউরোপে বা ইউকেতে আইভিএফ করতে হলে ওদের বড় সিরিয়াল, এবং পেশেন্টরা সহজে আইভিএফ এর রিকমেন্ডেশন দিতে চায় না, কারণ সরকারকে সব খরচ বহন করতে হয়। স্পেশালিস্ট পর্যন্ত পাইতে ওদের অনেক সময় লাগে। তো যেগুলো এনআরআই পেশেন্ট, হ্যাঁ, যারা এনআরআই পেশেন্ট, যারা ভারতের বংশোদ্ভূত বা বাংলাদেশি বংশোদ্ভূত, মানে এই সাবকন্টিনেন্ট, তারা সবাই সাবকন্টিনেন্ট, তারা সবাই প্রেফার করে। খুব সহজে গেলেই করে দিচ্ছে, বাচ্চা তৈরি হয়ে থাকতেছে, মানে তাদের জন্য এটা ইজি অ্যাক্সেসিবল। এবং সারা ইন্ডিয়াতে যত আইভিএফ সেন্টার আছে, মানে বাংলাদেশের হসপিটাল সিজারের মতো, মানে ওদের আইভিএফ সেন্টার হয়ে গেছে। বুঝতে পেরেছি, অনেক বেশি সহজলভ্য এবং সহজেই হচ্ছে। এবং ইউটেন্সিলস গুলা সবচেয়ে বড় হচ্ছে যে আইভিএফ তৈরির জন্য যে মিডিয়া, ইনজেকশন, বা যে জিনিসগুলোর জন্য আমাদের কাছে এখনো আইভিএফ এক্সপেন্সিভ, মিডিয়া গুলা, বাচ্চা তৈরিতে যে মিডিয়া, তারপর যে ইনজেকশন, যে এগুলো, সেগুলো ওরা সব ওদের দেশেই তৈরি করছে, ওদের দেশে তৈরি করছে। হ্যাঁ, এবং বিক্রি করছে খুবই কম রেটে। যেহেতু নিজেদের প্রোডাকশন, সুতরাং তাদের কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে না, ভ্যাট দিতে হচ্ছে না, খুবই কম টাকায় ওরা তৈরি করতে পারছে। যেমন ইটি ক্যাথেটার, আমাদের এগুলো কিন্তু সব এলসি করে বিদেশ থেকে আনতে হয়, যে এমব্রায়ো ট্রান্সফারের ক্যাথেটার, ওভাম পিকআপ, যার কারণে হচ্ছে এটা এক্সপেন্সিভ হয়ে যায় আমাদের দেশে আসার পরে। আমাদের দেশে এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ আমাদের এলসি করে ট্যাক্স দিয়ে আনতে হয়। কিন্তু ইন্ডিয়াতে তো ওরা যেহেতু এটাকে একটা ইন্ডাস্ট্রি পর্যায়ে নিয়ে গেছে, প্রতিটা জিনিস এই আইভিএফ এর জন্য যা যা দরকার ওরা সব প্রোডাকশন নিজেরা করছে, কিছু নিজেরাই হচ্ছে নিজেদের দেশেই প্রোডাকশন করছে। এটার জন্য তারা কর সাবসিডি দিয়েছে, সরকার কর টর সব রেয়াত দিয়েছে। এর ফলশ্রুতিতে তারা যে এটাও খরচটাও কমিয়ে ফেলছে, পেশেন্টদের সার্ভিসটা দিতে পারছে। এই কারণেই তারা রোগী পাচ্ছে, এই জন্য তারা রোগীও পাচ্ছে। যাক, আমাদেরও সরকারদের, মানে আমাদের ডক্টর প্লাস গভর্নমেন্টকেও পলিসি গুড পলিসি ছাড়া একটা ইন্ডাস্ট্রি কখনো দাঁড়াবে না, বা একটা জায়গা কখনো দাঁড়াতে পারবে না। তো ওই জায়গাগুলোতে মনোযোগী হতে হবে। যেহেতু বন্ধ্যাত্ব রোগী, আগে তো আমাদের দেশ ছিল হাইলি পপুলেটেড দেশ, কেউ বলতো যে মানে বন্ধ্যাত্ব যেটা সমস্যা, এটাই আমাদের দেশে চিন্তাও করেনি মনে হয় কখনো। হ্যাঁ, মানুষ ফিল করে না যে বাংলাদেশ হচ্ছে হাইলি পপুলেটেড দেশ। এখন তো মানুষ ফিল হচ্ছে, এখন বিশেষ করে পিসিওসটা বেড়ে যাওয়ার কারণে আমার মনে হয় মেয়েদের এখন এই প্রবলেমটা খুব বেশি বেড়ে গেছে, ফার্টিলিটি পেশেন্ট অনেক বেড়েছে, এখন বন্ধ্যাত্ব একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। সো গভর্নমেন্টকে এদিকে মনোযোগী হতে হবে। জি, আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা করব সেটা হলো হরমোনজনিত যে বন্ধ্যাত্বটা, সেই ক্ষেত্রে আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো কি কি আছে? হরমোনজনিত সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পিসিওস নিয়ে আমরা আসলে কথা বলছিলাম। তো পিসিওস এমন একটা রোগ, এটা হচ্ছে ডায়াবেটিসের মতো অসুখ। এটা কখনো একদম সেরে যাবে না, ভালো হবে না, এটাকে মানে লাইফ লং একটা ডিজিজ, এটা আপনি সারা জীবন ক্যারি করবেন। জি, এটাকে আপনাকে কন্ট্রোল করে রাখতে হবে, এবং কন্ট্রোল করার জন্য আপনার সবচেয়ে বড় প্রথম যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে আপনার জীবনযাত্রার পরিবর্তন। হ্যাঁ, আপনাকে নেচারের কাছাকাছি চলে যেতে হবে, প্রকৃতির কোলে ফিরে যেতে হবে। প্রকৃতিতে আপনি যখন ছিলেন, আপনি 20 বছর আগে চিন্তা করেন মানুষ কিভাবে খেত, ঘুমাতো, সেভাবে আপনাকে করতে হবে। 20 বছর আগে কোনো প্লাস্টিক ছিল না। 20 বছর বা 30 বছর আগের কথা চিন্তা করেন, 20 বছর আগে হয়তো ছিল, 30 বছর আগে প্লাস্টিক। ওইভাবে যে খেতে হবে। হ্যাঁ, সবাই নিজের গার্ডেনে যে শাকটা হতো সেই শাকটাই তুলে খেত। মানুষ কিন্তু আলাদা করে হতো, ওটাই হচ্ছে বাসায় এনে রান্না করে খেত, বাজার করে আলাদা করে খেত না, খেতে যা হতো ওইটা দিয়ে তাদের ওটাই খেত। হ্যাঁ, এবং গাছ থেকে ফল পেরেই সাথে সাথে খেত, কোনো খাবার কিন্তু ফ্রিজ করতো না। ফ্রিজ তখন 30 বছর আগে কয়টা ঘরে ছিল, হ্যাঁ সেটাই বলা মুশকিল। হ্যাঁ,
তো এই ব্যাপারগুলো আমাদের এরকম ওই প্রকৃতির আগের লাইফটাই ফিরে যেতে হবে, বিশেষ করে প্রসেসড ফুড এবং প্যাকেটজাত ফুডটা পরিহার করতে হবে, আমাদের খাবারগুলো নেচার থেকে নিতে হবে, একদম নেচার থেকে আরেকটা যে খাবার। ব্যাপার মনে হয় ম্যাডাম, আমি একটু জানতে চাই এই বিষয়টাতে, যে পিসিওএস এর যে প্রবলেমটা বেড়ে গেল, এটার সাথে কি এই যে এখনকার সময়ে যে আমরা যে যে টিনেজ বলেন বা যা এখনকার যারা প্রজন্ম, তারা যে অনেক বেশি স্ক্রিন টাইমিং করছে বা তারা যে অনেক দেরিতে ঘুমায় না, ঘুমাচ্ছে, এটাও মনে হয় একটা ঘুমায় না, হরমোনাল ইমব্যালেন্সের একটা। ঘুমায় না। আমার ছোট পেশেন্ট ঘুমায় না, সে কালকে একটা পেশেন্ট আমার কাছে আসছে 3টা 3:30 পর্যন্ত ঘুমায় না। এখন ঘুমায় না, আমাদের তো আল্লাহ তাআলা দেখবা শুধু মানুষ ছাড়া সকল জি, প্রাণীরা কিন্তু ঈশান নামাজের পর ঘুমায় যাচ্ছে এবং ঘুমিয়ে যায়। তাহাজ্জুদের পর। এবং হ্যাঁ, ফজরের নামাজের টাইমটাতে ওরা হচ্ছে উঠে যাচ্ছে অটোমেটিক্যালি। এটাই আমাদের বায়োলজিক্যাল ক্লক। আমাদের আল্লাহ ওই বায়োলজিক্যাল বায়োলজিক্যাল ক্লক ক্লকটা ওইভাবে তৈরি করেছে। কিন্তু এখন মানুষ সে বায়োলজিক্যাল ক্লক ব্রেক করেছে। তো ব্রেক ব্রেক করার করেছে। একটা হবে না? ব্রেক করার একটা ইমপ্যাক্ট তো পড়বেই। অবশ্যই। হ্যাঁ, ব্রেক করার ইমপ্যাক্ট এবং প্রসেসড ফুড যেভাবে বেড়েছে আমাদের দৈনন্দিন জীবনে, সবকিছুই তো আমাদের প্রসেসড, প্যাকেটজাত এবং প্রসেসড। এবং মানুষ আমরা মনে হয় এখন আগের তুলনায় অনেক বেশি হচ্ছে আপনার রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে, যেটা আমি খুব কমনলি হ্যাঁ, হ্যাঁ, দেখি। হ্যাঁ, আমরা ছোটবেলায় চাইনিজ খেতাম, মাসে একবার খেতাম কিনা সন্দেহ আছে। হ্যাঁ, বাবা হ্যাঁ, কিন্তু এখন তো এটা প্রতিদিনের খাবার হয়ে গেছে। হ্যাঁ? এবং প্রতিদিনের খাবার। কফি, কফি, দুধ চা, কফি আমি এমবিবিএস পাস করার পরে মনে হয় কফি খেয়েছি। তো এখন তো বাচ্চারা কফি তো শুরু থেকেই খাচ্ছে। তো একদম শুরু এগুলো থেকেই খাচ্ছে। প্রতিটাই কিন্তু ফ্যাক্টর, এবং চিনিটা মানে চিনিটা বিশেষ করে চিনিটা তো যে একেবারেই একটা পয়জন। হ্যাঁ, চিনি, তারপরে যে জুস, প্যাকেটজাত যে জুসগুলা, প্যাকেটজাত জুস, কোকা কোলা, সফট ড্রিঙ্কস, চিপস, এগুলো প্রতিটাই কিন্তু পিসিওএস এর জন্য বড় একটা ট্রিগার। এবং পোল্ট্রি ফিড, মুরগি, ফিশ, এগুলো প্রত্যেকটা, বিশেষ করে ব্রয়লার মুরগিটা, কারণ ব্রয়লার 40 মুরগিগুলো। দিনে একটা বাচ্চাকে বড়, 40 দিনে একটা মুরগিকে বড় করা হচ্ছে। হ্যাঁ, কতটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হচ্ছে, ফিডিং দেওয়া হচ্ছে। তো এই তাকে এবং তাকে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইনজেকশন, এটা আমি যখন খাচ্ছি, আমার বাচ্চাও তো সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তো ওর কাছে এখন আমাদের অনেকেরই। কালকে আমার একটা পেশেন্টের অ্যান্টিবায়োটিক কালচার করে দেখি সব রেজিস্ট্যান্স, শুধু কোলেস্টিন সেনসিটিভ, বাকি আচ্ছা, সকল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তাহলে তার উন্ড কিভাবে আমি করব, হিল করব? হিল করবেন। হুম। এবং আমাদের আমাদের প্রজন্মর, আমার হয়তো আমার বাচ্চাকে আল্লাহ জানেন সেফ করে রাখুক, দেখলে হয়তো দেখবো যে, কারণ তারা তো চিকেন ফ্রাইড রাইস সারাক্ষণই খাচ্ছে, ব্রয়লার মুরগির গুলোই তো খাচ্ছে। হ্যাঁ, দেখা যাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এবং এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা বড় কারণ ওই যে পোল্ট্রি ফিড যে খাচ্ছে, ওগুলোতে তো অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়। এই এটা কারণে ছাড়াও আমরা মনে হয় যে নিত্যদিন যে বাজার থেকে যেগুলো কিনি, যেকোনো সবজি বলেন বা যেকোনো ফ্রুটস বলেন, সবই কিন্তু কম বেশি ফরমালিন যুক্তই খাওয়া হচ্ছে। পেস্টিসাইড দেওয়া অ্যান্টিবায়োটিক সব। রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তো এটা এখন এটাকে মানে আমাদের প্রতিরোধ করতে হলে আমাদের 30 বছর পিছনে ফিরে যেতে হবে। 30 বছর পিছনে ফিরে যাওয়া কিন্তু এটা এত সহজ না। আমরা সহজ 30 না। বছর, হ্যাঁ, আজকে 30 বছর পার হয়ে আজকে এই জায়গায় আসছি। আজকে থেকে 30 বছর পিছনে ফিরে যাওয়া এটা খুবই সহজ কিছু না। বাট ইউরোপিয়ান কান্ট্রিগুলা তারা কিন্তু পুরোপুরি অর্গানিক ওয়েতে আগাচ্ছে। যেমন তাদের দেশে কোথাও প্লাস্টিকের কোনো জিনিস খুঁজে পাওয়া যাবে না। না। এবং ওদের হ্যাঁ, কোথাও খাবারগুলোও কিন্তু আমাদের মতো, আমরা যেরকম সচরাচর বাজার থেকে যেরকম একটা সবজি, আপনি যদি একটা গাজর কিনেন, একটা শসা কিনেন, যেরকম ফরমালিন বা কেমিক্যাল দেয়া থাকে, নরমালি কিন্তু না, না, ওদের দেশে যারা কিন্তু এখনই জিনিসগুলো দেখো এখন থেকেই অর্গানিক ফুডের দিকে, এবং কোথাও তারা যে চা খাচ্ছে, বাংলাদেশ থেকে মাটির এগুলা তারা কিনে নিয়ে যাচ্ছে এবং অনেক দামে কিনে নিয়ে যাচ্ছে। তারপর নারকেলের মালাইতে তারা চা বা স্যুপটা খাচ্ছে। হ্যাঁ, স্যুপ খাচ্ছে। জি, হ্যাঁ, এখন তারা পুরোপুরি প্লাস্টিক বর্জন করে দিচ্ছে এবং কাপড়ের ব্যাগ, কাগজের ব্যাগে, মানে কোনো পলি ব্যাগ তারা ইউজ করছে না। ইউজ এসেও করছে না। কাগজ এবং কাপড়ের ব্যাগ তারা ইউজ করছে। এবং খাবারেও তারা যে মানে ক্যান ফুড গুলো এখন আর ওদের বাজারে পাবেন না। ক্যানের যে ফুড গুলো আগে পাওয়া যেত, জি, এখন আর ক্যান ফুড টুড ওদের মার্কেটে পাওয়া যায় না, সুপার শপ গুলাতে। জি। আগে যে পাওয়া যেত সেগুলো এখন এখন আর পাওয়া যায় না। এখন ওই যে ওরা ন্যাচারাল ফ্রুটস, বাদাম টাদাম, কিসমিস টিসমিস এগুলোর দিকেই ঝুঁকছে এবং অভ্যাস করাচ্ছে। এবং যেইগুলো প্রসেস ফুড সেগুলোর প্রতি ওরা অনেক বেশি ট্যাক্স দিয়ে দিয়েছে, যাতে মানুষ এগুলো না কিনে, সচরাচর না কিনতে পারে। জি। না কিনতে পারে। এবং মনে হয় বাংলাদেশের রেস্টুরেন্ট গুলাও, আমার মনে হয় অনেক সময় যে ওই যে ভোক্তা অধিদপ্তরের যে অভিযানগুলো দেখি, সেখানে দেখা যায় যে রান্নাঘরের যে অবস্থা, অথবা দেখা যাচ্ছে একই ভাজা পোড়া তেলের ভিতরে বারবার ওটাকে ফ্রাই করে মানুষকে সার্ভ করা হচ্ছে। তো এগুলো আসলে এখন খুব বেশি আমাদের আমাদের হেলথের উপরে এফেক্ট করছে। বাট মানুষ কিন্তু তাও ওই যে হুজুগে সবাই রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা হ্যাঁ, মনে হয় হ্যাঁ, এটা আমাদের যে লাইফে। কালকে আমি আজকে উত্তরা থেকে আসার সময় পুরো রাস্তা জুড়ে দেখি খালি খাবারের দোকান।
খিচুড়ি রাঁধতেছে, হালিম রাঁধতেছে, পেঁয়াজু বাজতেছে, মানে মানুষের বাসায় আর খাবে না। না, না, মানুষ এখন মনে হয় না আসলে খুব একটা বাসায় খায়। দিয়াবাড়ির পুরা রাস্তা জুড়ে খাবার দোকান। খাবারের দোকান। তো এখন মানে বাইরের খাবার মানেই তো প্রসেসড, মানে সে তো আর মানে খাবারগুলোকে প্রসেসড করে এনেই তো আবার এখানে রান্না করছে। জি। একদম ফ্রেশ খাবার তো রান্না করছে না, হাফ প্রসেসড করা বা করে আর সেটাকে এটাকে আবার একটু লোভনীয় বা মুখরোচক করার জন্য ওরা যে পরিমাণ স্পাইসেস বা অয়েলটা ইউজ করছে এটা তো বোঝাই যায় মানে কতটা আনহেলদি আসলে। এখন মানুষকেও যে ঘরে ফিরে যেতে হবে, আসল কথা হচ্ছে মানুষকে ঘরে ফিরে যেতে হবে। ঘরে এটাই তো 30 বছর পিছনে ব্যাক করা, কিভাবে ব্যাক করবে মানুষই ভালো বলতে পারবে আসলে। পাশাপাশি আমার মনে হয় যে পিসিওএস এর কথাটা যেটা বললেন ম্যাডাম, যে এক্সারসাইজ এর ব্যাপারটাও মনে হয় মেয়েদের একটু ফোকাস করা উচিত। কারণ মেয়েদের লাইফস্টাইলটা মনে হয় অ্যাক্সিডেন্টারি হয়ে গেছে এখনকার সময় মেয়েদের। এক্সারসাইজ এবং অ্যাক্টিভিটি, জি, মানে আরবান লাইফ তো অ্যাক্টিভিটি লেস, আরবান লাইফে তো কোনো অ্যাক্টিভিটি নাই। জি। আর এক্সারসাইজ তো নাই। এখন তো সব আমরা হয় রিক্সায় যাই, না হলে মেট্রোতে যাই। হাঁটাহাঁটির, না, স্কোপটা আমরা নাই। ছোটবেলায় যখন স্কুলে হেঁটে যেতাম, হাঁটাহাঁটির বিষয়টা এখন আর, একটা বাচ্চার জন্য একটা গাড়ি, ট্রান্সপোর্ট এরকম হয়ে গেছে। একটা বাচ্চার জন্য একটা গাড়ি, একটা বাচ্চার স্কুলে নেওয়ার জন্য বাবা মারা একটা গাড়ি কিনে দিচ্ছে। তো এই হাঁটাহাঁটি বিষয়গুলো, এবং আমরা ছোটবেলায় স্কুলে যে স্পোর্টস অ্যাক্টিভিটি, ম্যাক্সিমাম স্কুলে এখন মাঠ নাই। জি। সুতরাং স্পোর্টস অ্যাক্টিভিটিও হচ্ছে না, মাঠ না থাকলে অ্যাক্টিভিটি কোথা থেকে হবে? তো এইগুলা তো বড় একটা ফ্যাক্টর পিসিওসি। ম্যাডাম কিন্তু এই জিনিসটা যেমন অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে ওদের যেহেতু দেশও ওদের অনেক বড়, প্লাস ওদের একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে অনেক হেঁটে যেতে হয়, আবার অনেকে ওরা সাইক্লিংটাকেও খুব প্রমোট করছে। হ্যাঁ, বা বাচ্চাদের যে স্কুল বলেন সেখানে কিন্তু অনেক বিশাল প্লে গ্রাউন্ড ওদের থাকেই। সো হ্যাঁ, ওই ওদের জায়গাগুলোতে আসলে বাচ্চাদের বাংলাদেশ। ওরা উইকলি 2 দিন হচ্ছে ওরা নিয়ে যাবে হচ্ছে পার্কে। জি, 2 দিন হচ্ছে ওদের স্কুল, পার্কই স্কুল। জি, 2 দিন ওরা পার্কে নিয়ে যাবে, ছেড়ে দিবে, ওইটাই ওদের স্কুলের অ্যাক্টিভিটিস। জি। তো ওদের তো কারিকুলাম সবকিছু ভাবে তৈরি করা। ওদের দেশে এত গাড়ি কেউ কিনবেও না, বাংলাদেশের মতো এত না, গাড়ি না, ওরা, না, ওরা এত না, বিলাসী জীবনযাপন করে না। না, হ্যাঁ, ওরা গাড়ি কিনবেও না। বাংলাদেশের মানুষ তো প্রথমে টাকা হইলে একটা গাড়ি কিনবে, তারপর সবার যাবে আগে বিদেশ, গাড়ি কিনা। তারপর যাবে কিন্তু বিদেশ টাকা থেকে। না থাকলেও হচ্ছে আপনার স্ট্যাটাস শো করার জন্য হচ্ছে আপনার দেখা যাচ্ছে অনেকে লোন করেও গাড়ি কিনছে, এটাও কিন্তু খুব। হ্যাঁ, 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 লোন করে বিদেশও যাইতে, আমি এরকম রোগীও পাইছি যে লোন করে হ্যাঁ, ব্যাংকক ঘুরে আসছে। তো এখন এটা তো ওদের দেশে তো আর ওরা এই ধরনের টাকা থাকলেও ওরা যেহেতু বলবে যে আমার গাড়ি না দরকার হলে আমি গাড়ি কেন কিনবো, ওদের ব্যাপারটা হচ্ছে এরকম। যদি আমি এইটুকু আমার ট্রামে হেঁটে যেতে পারি বা করতে পারি, সাইকেলে যেতে পারি, আমার তো গাড়ির দরকার নাই। ওদের বিষয়টা হচ্ছে এরকম এখন। এবং গাড়ির এই কার্বন ডাইঅক্সাইডও তো আমাদের এনভায়রনমেন্ট পলিউশন একটা বড় একটা ক্লাইমেট চেঞ্জের জন্য বড় একটা ফ্যাক্টর কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইড। ঢাকা শহরের পলিউশনের জন্য তো ঢাকাতে গাড়িটা, তো এয়ারের কোয়ালিটি খুবই খারাপ আসলে। পলিউশনের জন্য তো একটা বড় একটা কারণ। এবং এই এয়ার পলিউশনটা কিন্তু আমাদের পিসিওএস রোগী প্লাস মেল ইনফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটি হরমোনের ক্ষেত্রেও খুব বড় একটা ভূমিকা রাখছে। আচ্ছা, আচ্ছা, কারণ আচ্ছা, আমাদের ওই যে সিলিনিয়াম গ্যাসটার মাত্রা একটু বেশি মনে হয় আমাদের এই এয়ারে, আচ্ছা। হেভি আচ্ছা, মেটাল এই যেগুলো। পর্যায়ে ম্যাডাম আমরা একটু জানতে চাবো যে হচ্ছে আপনাদের যে আইভিএফ টা সম্পর্কে, যেটা খুবই জনপ্রিয় এখন। সো এটা নিয়ে একটু বলেন আমাদেরকে। আচ্ছা, আইভিএফ হচ্ছে যেটাকে আমরা সংক্ষেপে বা সহজে টেস্ট টিউব বেবি বলি আর কি। টেস্ট টিউব জি, বেবিটাকে আমরা আইভিএফ বলি। তো এখানে প্রথম যেটা করা হয়, মাসিকের ২য় দিন থেকে মেয়েদের ইনজেকশন দেওয়া হয়। অনেকগুলো ইনজেকশন, মানে ২য় দিন থেকে আমরা ইনজেকশন দেই। ইনজেকশন অনেকগুলোই দেওয়া হয় যাতে তার জি, অনেক ডিম ফোটে। এখানে অনেক ডিম ফোটানোর একটা কারণ হচ্ছে আমরা আইভিএফ পদ্ধতিতে অনেক বাচ্চা তৈরি করতে চাই, অনেকগুলো বাচ্চা তৈরি করতে চাই, একের অধিক, মানে একটা বাচ্চা না, আমরা একের অধিক ৫-৬টা বাচ্চা হলে আমরা খুব খুশি। অনেকগুলো ডিম ফুটানো হয়, সেই ডিমগুলো আমরা মাসিকের যখন ওভুলেশন হয় আর কি ১৩-১৪তম দিনে ছোটটা অপারেশন করে ডিমগুলো আমরা বের করে আনি। ডিমগুলো বের করে আমরা ওই ডিমগুলো, ধরো ১২টা ডিম ফুটলো, ১২টা ডিম জি, আমরা বের করে ১২টা স্পার্মের সাথে বাচ্চাটা তৈরি করি। বাচ্চাটা হয়তো ১২টা থেকে ডিম থেকে তা দিলে তো আর ১২টা বাচ্চা ফোটে না, হয়তো ৭টা বা ৮টা বাচ্চা ফুটলো। জি। এই ৭টা ৮টার বাচ্চার মধ্যে এমব্রায়ো কোয়ালিটি আবার সবগুলোর এ গ্রেড থাকে না, হয়তো ৪টার কোয়ালিটি এ গ্রেড, ৩টা আবার বি গ্রেড হলো, একটা আচ্ছা, সি গ্রেড হলো। তো এ গ্রেডের ২টা বাচ্চা আমরা হচ্ছে প্রথমে আমরা দেই। ২টা আমরা আমাদের স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী আমরা সাধারণত ২টা এমব্রায়ো ট্রান্সফার করি। তো ২টা এমব্রায়ো ট্রান্সফার করলে অনেক সময় ২টা এমব্রায়ো বসে, অনেক সময় একটা এমব্রায়ো বসে, অনেক সময় একটাও বসে না। আচ্ছা, তো যদি কোনোটাই না বসে, সে মায়ের জন্য তো ওই যে আরো বাচ্চা তৈরি করা আছে ফ্রোজেন, সেই বাচ্চাটা দিয়ে আমরা পরবর্তীতে আবার তার ট্রান্সফার করি, তাকে রেডি করে আবার ২টা এমব্রায়ো দিই। তখন হয়তো ইনশাল্লাহ বাচ্চা বসে যায় বা একটা টিকে যায়, ২টা না টিকলো, তারপরে যদি না টিকে ওর হয়তো বি গ্রেডের এমব্রায়ো যেটা আছে সেটা আমরা দিই। এই জন্য আমরা আসলে অনেকগুলো বাচ্চা তৈরি করতে চাই, যাতে একবারে সাকসেস না আসলেও
বারবার ওগুলো দিয়ে উনি বাচ্চা নিতে পারে। আবার যার প্রথমবারই হয়ে গেছে তার বাচ্চা ধরে 4টা বাচ্চা প্রিজার্ভ থাকলে উনি 2 বছর গ্যাপ দিয়ে আবার ওই ফ্রোজেন বাচ্চা দিয়ে উনি আবার মা হতে পারবেন। তখন আর নতুন করে ডিম তৈরি করতে হবে না, শুধু এমব্রায়োটা ট্রান্সফার করে দিলেই হবে। তো আমাদের এরকম অনেক পেশেন্ট আছে 5টা বাচ্চা তৈরি হয়েছে, প্রথমে একটা নিয়েছে, 3 বছর পর এসে আবার উনি বাচ্চা গর্ভে নিয়েছেন, সে বাচ্চাও ধরেছে। তো এই জন্য ওনার সুবিধা, এটা ওনার একটা বড় সুবিধা, অনেকগুলো বাচ্চা তৈরি করতে পারলে অনেক সুবিধা। মোটামুটি মোদ্দা কথায়, মোটা দাগে আইভিএফ এর এটাই হচ্ছে আসল কথা। খরচটা আসলে ইনজেকশনের দামটাই অনেক, কারণ ইনজেকশন গুলো সব আমাদের ওই যে বাইরে জার্মান থেকে আনতে হয়, মার্কেট গোনালেফ থেকে আনি। ওই ইনজেকশন গুলাই ইনজেকশনে খরচ পড়ে 1,20,000 থেকে 50,000 টাকার মতো। এবং যে মিডিয়াটারও অনেক দাম, যেখানে বাচ্চাটা তৈরি হয়, ওটাও আমাদের ওই যে ইউরোপ থেকে আনতে হয়। তো এগুলা যদি আমরা দেশে তৈরি করতে পারি তাহলে দেখা যাবে খরচটা আমরা 2-2.5 লাখের মধ্যে অনেকটা কমে আসবে, যেটা ইন্ডিয়া পারছে 2-2.5 লাখের মধ্যে হয়তো আমরাও নিয়ে আসতে পারবো। এখন আমাদের উত্তরা ফার্টিলিটিতে আমরা 3.5 লাখের মধ্যে আইভিএফ করে দিতে পারতেছি। আচ্ছা, সব সহ 3.5 লাখের মধ্যে করা যায় আর কি। আচ্ছা, এরপরে ম্যাডাম হচ্ছে অ্যাসিস্টেড যে রিপ্রোডাক্টিভ টেকনোলজি বা এআরটি, এটা সম্পর্কে একটু জানতে চাই। এআরটির একটা অংশ তো আইভিএফ, ইক্সি, এগুলা ইক্সি যেটা আমরা বললাম, আরেকটা হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন, যেটা আমরা ফ্রিজিং বলি আর কি। আমরা নাইট্রাস অক্সাইড গ্যাসের মধ্যে এই যে বাচ্চা স্পার্ম গুলো সব ওভাম সবকিছু আমরা ফ্রিজ করে রাখতে পারি, অনেক দিন পর্যন্ত পারি। ধরো একটা পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট, ইয়াং পেশেন্ট, কেমোথেরাপি দিতে যাবে, ছেলে লিম্ফোমা হয়েছে, এখন তো ইয়াং বয়সে অনেক লিম্ফোমা হচ্ছে, সে কেমোথেরাপি দেওয়ার আগে সে তার স্পার্মটা ফ্রিজ করে রেখে যেতে পারবে। এবং ফ্রিজিং এর চার্জও কিন্তু বেশি না, মাত্র 20,000 টাকা আমরা নিই ফ্রিজিং এর জন্য। আচ্ছা, ফ্রিজ করে তার স্পার্মটা রেখে যেতে পারবে। তারপর যখন সে আল্লাহ যদি তাকে সুস্থ করে দেন ক্যান্সার থেকে, এখন তো ক্যান্সারের লংজিভিটি অনেক ভালো, বিয়ে শাদী করলে ওই স্পার্ম দিয়েই সে আবার কিন্তু আইভিএফ পদ্ধতির মাধ্যমে বাচ্চা দিতে পারবে। এটাকে ক্রায়ো প্রিজার্ভেশন বলা হয় আর কি। আর এখন আমরা অনেক পেশেন্ট পাই কিন্তু কেমোথেরাপির আগে তাকে তার ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার এই কথাটা বলেও নেই, এখন আমরা দেখি তার স্পার্ম সব নষ্ট হয়ে গেছে, কেমো দেওয়ার পরে তার স্পার্ম, রেডিও দেওয়ার পরে স্পার্ম নষ্ট হয়ে গেছে। সুতরাং অনকো ফার্টিলিটি নামে একটা ইউনিট তৈরি হচ্ছে, এবং বিশেষ করে যারা ক্যান্সার স্পেশালিস্ট আছে তাদেরকে অবশ্যই এটা কাউন্সিলিং করতে হবে। ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের রেডিও কেমো দুটোই দেওয়া হয়। সব অনেকেরই ফ্যামিলি কমপ্লিট থাকে না, আর ওই মুহূর্তে আসলে ওর বাচ্চার কথাও চিন্তা আসে না, ওনার তো মনে হয় উনি বাঁচবে কি মরবে। কিন্তু অবশ্যই কাউন্সিলিংটা করতে হবে যে আপনি চাইলে আপনার এমব্রায়ো বা ডিম ফ্রিজ করে রাখতে পারেন, কিন্তু আপনি যখন ভালো হয়ে যাবেন তখন তো আপনার একটা মনের মধ্যে একটা শূন্যতা থাকবে, যে আমি তো চাইলে আমি রাখলে তো আমার বাচ্চাটা হতো। এটাই হচ্ছে আমাদের এআরটির, এগুলাই হচ্ছে পার্ট। আরেকটা হচ্ছে আইওয়াই, যে পদ্ধতিতে আমরা, এটা খুবই সহজলভ্য একটা পদ্ধতি এবং আমাদের চিকিৎসা শাস্ত্রে আমরা খুব ইউজ করি। হাজবেন্ডের সিমেন্টটাকে ওয়াশ করে একটু মোটিলিটি বাড়ায় 14তম দিনে ওয়াইফের গর্ভে সিমেন্টটা দিয়ে দেওয়া। হ্যাঁ, তো এটাকে আইওআই পদ্ধতি বলে, ইন্ট্রাইউটেরিন ইনসেমিনেশন। এটাও একটা এআরটির পার্ট, এটা সবচেয়ে সহজলভ্য আর কি। 15,000 টাকার মতো খরচ পড়ে আমাদের উত্তরা ফার্টিলিটিতে। তো এটাও আমরা আইআরটির একটা পার্ট, এটাও আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এরপরে ম্যাম জানতে চাইবো যে বন্ধ্যাত্ব চিকিৎসায় এখন যে ল্যাপারোস্কোপি এবং হিস্টেরোস্কোপি ইউজ করা হচ্ছে, এটার ভূমিকাটা কি? ল্যাপারোস্কোপি হিস্টেরোস্কোপি তো আমরা একটু, এটা নিয়ে আমরা একটু আলোচনা কিন্তু হয়েছে। ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক, একটা তো দেখবো আমরা ল্যাপারোস্কোপি করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেটে ওনার কোনো সমস্যা আছে কিনা, সাথে যদি কোনো সমস্যা থাকে, ধরো একটা চকলেট সিস্ট থাকলো, সেটা আমরা অপারেশন করে দিতে পারছি, কোনো টিউবের সমস্যা থাকলো সেটা খুলে দিতে পারছি। আবার হিস্টেরোস্কোপিতেও তাই, জ্বরের ভিতরটা দেখতে পাচ্ছি, কোনো সমস্যা থাকে সেটাও ট্রিটমেন্ট করতে পারছি। আচ্ছা, এরপরে পুরুষদের যে বন্ধ্যাত্ব, যেটা একটু আগে আপনি বললেন যে কারণগুলো, তো সেটা নিয়ে এখন যে চিকিৎসা পদ্ধতিগুলো, এটা নিয়ে একটু ম্যাম যদি বলতেন আমাদেরকে। পুরুষ বন্ধ্যাত্বের চিকিৎসায় আমরা সবচেয়ে কমন ইউজ করে থাকি কনজারভেটিভ ট্রিটমেন্ট, ওষুধ, তারপর আইওয়াই, তারপর আইভিএফ এবং ইক্সি, এবং সিমেন্ট প্রিজার্ভেশন, যেটা ক্রায়ো প্রিজার্ভেশন। এই 4টা পদ্ধতি কিন্তু আমরা পুরুষদের বন্ধ্যাত্বে ইউজ করে থাকি। পুরুষ বন্ধ্যাত্বের এই বিষয়টা, যে চিকিৎসা পদ্ধতি যেটা বললেন, এটা কি একটু আরেকটু বলা যায়, যাতে সবাই একটু বুঝতে পারে যে কি ধরনের চিকিৎসাগুলো এখন করা হচ্ছে আমাদের দেশে? পুরুষ বন্ধ্যাত্বের রোগীরা তো সহজে আমাদের কাছে আসতে চায় না, এটা হচ্ছে তারা যাবে স্কিন স্পেশালিস্টদের কাছে। যাই হোক, যারা আমাদের কাছে যারা আসবে তাদের জন্য বেশি তো সমস্যা হচ্ছে ইডি, ইরেকটাইল ডিসফাংশন আর প্রিম্যাচিউর ইজাকুলেশন।
ইরেকটাইল ডিসফাংশনের পেশেন্টদের ইরেকশন ঠিক করার জন্য তো আমরা ইউরোলজিস্ট বা ওনাদের কাছেই দেই, বাট বন্ধাত্বের যে পার্টটা সেটা দেখার জন্য আমরা প্রথম আইওআইটাই করি, মানে ওনার সিমেন্টটা কালেকশন করে 14তম দিনে মায়ের গর্ভে সঞ্চার করে দিই, এবং পরপর 2-3 বার যদি সিমেন্টের কোয়ালিটি ভালো থাকে, স্পার্মের কোয়ালিটি 2-3 বার আইওআই করলেই পজিটিভ আসে। আর প্রিমেচিউর ইজাকুলেশনও আমরা তাই করি, দেখা যায় ওর প্রিমেচিউর ইজাকুলেশন ওরা দেখা যায় 1 মিনিটেরও বেশি স্থায়ী হয় না। তো ওটারও ক্ষেত্রে যদি একেবারেই আমরা তো কাউন্সিলিং, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, ওষুধপত্র এগুলো দেওয়ার পরে যদি কারেকশন না হয়, সেক্ষেত্রে আমরা প্রথম চিকিৎসা হিসেবে আইওআই করি। আইওআইতে যদি ফেলিউর হয়, 3 বার করার পরে যদি আইওআই না হয়, সেক্ষেত্রে আমরা আইভিএফ অথবা ইক্সিটাই আমরা এখন বেশি করি। ইক্সিতে যেটা সুবিধা হচ্ছে, একটা ডিমের মধ্যে একটা স্পার্ম আমরা একদম আন্ডার মাইক্রোস্কোপ ম্যানিপুলেটর করি এবং ফার্টিলাইজেশনটা নিশ্চিত করি। তো এক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে, যদি কোনোভাবে একটা স্পার্মও ভালো আমরা পেয়ে থাকি যদি কোনো ছেলের, তো ওই ভালো একটা স্পার্ম দিয়েই কিন্তু আমরা বাচ্চা তৈরি করতে পারতেছি, বাচ্চা তৈরি করতে পারছি। হ্যাঁ, এখানে একদম সাকসেস রেটটা খুব ভালো। আচ্ছা, এখন আমরা একদম আলোচনার মনে হয় খুব শেষ পর্যায়ে চলে আসছি। তো আমি যেটা শেষ জানতে চাইবো ম্যাম আপনার কাছে, যে আধুনিক যে বন্ধ্যাত্ব চিকিৎসা, এটার যে সীমাবদ্ধতা এবং যে সামাজিক প্রভাবগুলো আছে, এটা নিয়ে একটু বলেন আমাদের। সীমাবদ্ধতা হচ্ছে আমাদের ট্যাবু। আমাদের এখনো আমাদের সমাজে আইভিএফ পদ্ধতি থেকে বাচ্চা নিতে চায় না, এবং আইভিএফ পদ্ধতিটিকে তো খুব খারাপ চোখে দেখে, মনে করে এটা নিয়ে বাচ্চা নিলে তাকে সমাজে খুব হেয় হবে, এবং এটা তার একটা অক্ষমতা তারা মনে করে। খুব মানে মানে মেয়েরাও ছেলেরাও আইওআই করতে চায় না, তাদের মনে করে যে ইডির প্রবলেম, সে আইওআই করতে বললে আইওআই করবে না, তো করবে না, এটাকে তারা মনে করে তাদের এটা খুব অক্ষমতা হইলো, তাদের ইগো প্রবলেম। হ্যাঁ, তাদের এটা আমার সামাজিক একটা বিশাল ট্যাবু, এবং এই বন্ধ্যত্ব চিকিৎসাকে তারা অনেক সময় ইসলাম পরিপন্থী বলে এটা। অথচ ইরানে কিন্তু, ইরান তারপর মুসলিম যে কান্ট্রিগুলো, ওরা কিন্তু অনেক আইভিএফ বা এই প্রযুক্তিগুলো অনেক আগে, বিশেষ করে তুরস্ক কিন্তু এই প্রযুক্তিতে মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, সিঙ্গাপুরের এবং আমেরিকার স্ট্যান্ডার্ড তারা ট্রিটমেন্ট দিচ্ছে। কিন্তু আমাদের দেশে এইসব ফতুয়া টতুয়া একটু বেশি, কিন্তু দ্বিতীয় বিয়েও করতে আবার তারা খুব পছন্দ করে। এটা আবার আমার গতকাল রিসেন্ট একটা ওই যে মুসলিম শরিয়া আইনে দ্বিতীয় বিয়ে করতে ছেলেদেরকে এখন আর মানা করা যাবে না, মানে প্রথম ওয়াইফের অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করতে পারবে। হ্যাঁ, তো এটা আমাদের একটা বিশাল সামাজিক ট্যাবু। তো এটা তো শুধু মানে ছেলেদেরকে আমার মনে হয় আগে আসতে হবে, কারণ প্রজন্ম তো আপনার একার না, প্রজন্ম আপনার ওয়াইফের দুজনের, এবং আপনি তো অবশ্যই চাইবেন আপনার প্রজন্মের ছাপটা থেকে যান, হ্যাঁ, তো সেটা এখানে ট্যাবু থেকে বের হয়ে আসতে হবে, এবং আধুনিক যে চিকিৎসাগুলো আছে সেটা সুফল আপনি নিতে শিখলে আপনারই তো বেনিফিটটা আপনিই হবেন, এটা মাথায় নিতে হবে আর কি। আচ্ছা, তো ম্যাম আমরা মনে হয় অনেক বিষয় জানতে পেরেছি। এছাড়াও আমি আসলে আমাদের যারা এখন দেখছেন, আমাদেরকে দর্শক হিসেবে যারা দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদের যদি আলাদা কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আপনি আমাদের সাথে ছিলেন, আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আর এতক্ষণ যারা আমাদেরকে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখার জন্য। আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।